হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি সুভাশিস আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অধীনা সাকসেস। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা শেয়ার মার্কেটে টিকে থাকার জন্য এবং শেয়ার মার্কেট থেকে একটা ভালো প্রফিট গেইন করার জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কি ধৈর্য। তো এই ধৈর্য, আজকের এই অপশন ট্রেডিং এর জামানাতে আমরা এই ধৈর্যটাকে কোথাও না কোথাও হারিয়ে ফেলছি, নিজেদের পেশেন্স রাখতে পারছি না। তো এই পয়েন্টের উপরে ডিসকাস করবো, এবং শুধু ডিসকাস নয়, আপনি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেখানে আমি আমার যে স্টকটা নিয়েছিলাম, যে স্টকটা একটা সিঙ্গেল স্টক 30% গেন আমাকে দিয়েছে। তো সেটা কিভাবে আমি ধৈর্যটা ধরলাম, 3 থেকে 4 মাস আমাকে ওয়েট করিয়েছে স্টকটা। তো 4 মাস ওয়েট করানোর পরে আমাকে 30% গেন দিয়েছে। এমন নয় যে আমি 2-4টে কিনেছিলাম, এরকম একটা বড় অ্যামাউন্টও, তখন মোটামুটি একটা অ্যামাউন্টও ডিপ্লয় করা ছিল আমার। তো মোটামুটি 30% গেনটা কিভাবে আসলো, এই 4 মাসে মার্কেট কিন্তু অনেক রকম ভাবে আমাকে প্রলোভন দিয়েছিল, মার্কেট বের করে দেওয়ার চেষ্টা করেছিল, বাট সেগুলোকে ধৈর্য ধরে কিভাবে আমি স্টে করলাম, কিভাবে হলো ধৈর্যটাকে, এই ধৈর্যটাকে দেখবো যে কিভাবে কি হলো। আর সব থেকে বড় ব্যাপার যেটা, যে এখন এই অপশন ট্রেডিং এর জামানাতে মানুষের সাথে কথা বলতে গেলে মানুষ ফার্স্টে বলছে নিফটি, ব্যাংক নিফটি, লট, ডেইলি ডেইলি সেল, এইসব জিনিসগুলো মানুষের মনে কিন্তু খুব রকম ভাবে চেপে বসেছে, যে অপশন ট্রেডিং, অপশন শেয়ার মার্কেট মানে অপশন ট্রেডিং। আর এই অপশন ট্রেডিং এর কারণে কি হচ্ছে, মানুষের না ধৈর্যটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। ডেইলি ডেইলি তাদের রেজাল্ট চাই, সেটা লাভ হোক লস হোক যেটাই হোক না কেন, তো ডেইলি ডেইলি একটা রেজাল্ট লাগবে, তাতে যাই হয়ে যাক না কেন। তো দেখবো আজকের ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ যে কিভাবে কি ঘটছে, আমি কিভাবে ধৈর্যটাকে, সুইং ট্রেডিং এর জন্য ধৈর্য কতটা ইম্পর্টেন্ট, এবং স্টেপ বাই স্টেপ দেখবো। তো ফ্রেন্ডস, আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি। তো এখানে আমরা দেখবো যে ডেটা প্যাটার্ন নামে যে স্টকটিকে আমি ওপেন করে রেখেছি, যে ডেটা প্যাটার্ন নামে এই স্টকটির যে চার্ট। তো এই স্টকটার কোথায় আমি দেখাবো আপনাদেরকে, যে কিভাবে আমি ধৈর্য ধরে ছিলাম, এবং নিজের যে লজিক, সেই লজিকে আমাদেরকে কিন্তু স্টে করতে হবে, লজিকের উপর বা নিজের সিস্টেমের উপর নিজেদেরকে বিশ্বাস রাখতে হবে। তো সেটাই আমি দেখাবো। দেখুন, এই যে ডেটা প্যাটার্ন যে স্টকটা, এই লাস্ট কয়েকদিনের মধ্যে দেখুন, ফেব্রুয়ারির 12 তারিখের পর থেকে একটা মুভ শুরু করে, তারপর দেখুন কি রকমভাবে একটা দারুণ পটপট করে উপরের দিকে উঠে গেছে, কি দারুণ উঠেছে, মানে প্রায় 1800 লেভেল থেকে একদম 3000 লেভেল পর্যন্ত কিন্তু একটা মুভ দিয়েছে। দেখুন 3000 লেভেল পর্যন্ত, যেটা যদি আমি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, তাহলে দেখতে পাবো পার্সেন্টেজটা না করে প্রায় অনেকটা, প্রায় 50-60%-এর একটা মুভ কিন্তু, র্যালি কিন্তু এখান থেকে দিয়েছে। তো এবার সব থেকে বড় ব্যাপার যেটা, আর এই যে স্টকটা আমি যে বাই করছিলাম, এই স্টকটাকে আমি বাই করেছি, আমার ওয়াচ লিস্টে অ্যাড আছে। আমি প্রতিনিয়ত কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে সেখানে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি। যারা আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, যারা আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন, তো তারা কিন্তু জানেন যে আমি এই ডেটা প্যাটার্ন স্টকটাকে নিয়ে বারবার বলেছিলাম। আর যদি আপনি এখনও জয়েন না থাকেন, তাহলে অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, ঠিক আছে? তো দেখুন, এবার এই ডেটা প্যাটার্ন স্টকটা আমাকে প্রায় 3 থেকে 4 মাস কিন্তু ভুগিয়েছে। এরকম নয় যে আমি নিয়ে নিলাম তারপরেই একদম এরকম রকেটের বেগে উঠে গেছে। বাট সুইং ট্রেডিংয়ের জন্য সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু ধৈর্য। কারণ এই ধৈর্য আপনাকে কিন্তু, মানে যখন কোনো স্টকে বড় মুভ আসার আগে, যে বড় প্লেয়ার সে কিন্তু চাইবে না যে আপনিও ওই বড় মুভের একটা মজাটা আপনি নেন, ঠিক আছে? তো সেই কারণে বড় প্লেয়ার কী করবে, সবসময় আপনাকে কিন্তু মানে বের করার জন্য নানা রকমভাবে চেষ্টা করবে। এবার সেই জিনিসগুলোকে আপনাকে যদি আপনি ধৈর্যের সাথে ওয়েট করতে পারেন, আপনার যে স্ট্র্যাটেজি, আপনি যেভাবে যে লজিকের সাথে স্টকটাকে বাই করছেন বা স্টকটাকে হোল্ড করছেন, বা যেটাই করছেন, কাজ করছেন, যেটাই করছেন, তো সেটা আপনার কিন্তু স্টকটার প্রতি একটা বিশ্বাস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আর এই সুইং ট্রেডিং করতে গেলে সবথেকে যেটা ব্যাপার হচ্ছে, আপনার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা একদম লোয়েস্ট পয়েন্ট থেকেও নিতে পারবো না, একদম হাইয়েস্ট পয়েন্ট থেকেও বেরাতে পারবো না। আমরা মাঝামাঝি জায়গা থেকে নিতে পারবো, মাঝামাঝি জায়গাতে আমরা এন্ট্রি নেবো, এবং মাঝামাঝি যেখানে একদম টপ বানাবে, সেই টপের ঠিক আগে থেকেই বেরিয়ে যাব। কারণ কি, বড় প্লেয়ার তারা কিন্তু একদম শুরু থেকে স্টার্ট করবে, একদম এরকম পজিশন থেকে নেবেন এবং এরকম টপ থেকে এক্সিট করবেন। কিন্তু যেহেতু আমরা ছোট ছোট রিটেলার, আমরা ছোট ছোট কোয়ান্টিটিতে কাজ করি, যেখানে বড় প্লেয়ার লক্ষ লক্ষ কোয়ান্টিটিতে কাজ করে, তারা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটাকে এনজয় করবে। বাট আমাদেরকে এই মাঝামাঝি জায়গা থেকে কিন্তু এনজয় করে নিয়ে বেরিয়ে যেতে হবে। তো এবার এই যে ডেটা প্যাটার্ন স্টকটা, আমি যদি আমার ড্রয়িংটাকে অন করে দিই, তাহলে আমি দেখতে পাবো। দেখুন, আমি যখন ফার্স্ট স্টকটাকে বাই করেছিলাম,
তো এরকম জায়গা থেকে কিন্তু স্টকটাকে বাই স্টার্ট করেছিলাম। লেভেলটা আমি যদি দেখাই আপনাদেরকে, দেখুন এখানে না ফার্স্ট আমি বাই স্টার্ট করি এই লেভেলটাতে। এই এই লেভেলটাতে আমি কিন্তু বাইং স্টার্ট করেছিলাম, যেটা প্রায় 1998, প্রায় 2000 লেভেল। কেন এই লেভেলটাতে আমি বাই করেছিলাম সেটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন আমি যদি দেখি যে এখান থেকে স্টকটা এই জায়গাতে দেখুন একটা ট্রেন্ড বানাচ্ছিল, দেখুন এই জায়গাতে একটা ট্রেন্ড বানাচ্ছিল। আমি যদি বড় ট্রেন্ড লাইনটাকে বাদ দিয়ে দিই, দেখুন এখান থেকে একটা ট্রেন্ড বানিয়ে না আবার একটা আপের দিকে যাওয়ার চেষ্টা করছিল। তো সেই হিসাবে আমি ভেবেছিলাম যে এখানটাতে আসার পর যদি আবার সাপোর্ট নেয় তাহলে আবার ফের ওপর দিকে যাওয়ার একটা চান্স থাকবে, সেই কারণে আমি এখান থেকে অল্প অল্প পজিশন বানানো শুরু করেছিলাম। কিন্তু ব্যাপার কি দেখলাম যে এখানটাতে আসার পর কিন্তু সাস্টেন করতে পারলো না, ব্রেক দিয়ে দিল। তখন আমি এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু আর অতটা গুরুত্ব দিলাম না। আমি তখন কি দেখলাম না, এই যে স্টকটা প্রায় দীর্ঘদিন ধরে দেখুন এই ট্রেন্ড লাইন আর একটা যে বড় ট্রেন্ড লাইন, সেই বড় ট্রেন্ড লাইনটাকে কিন্তু দারুণভাবে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাচ্ছে। যেমন এখানে একবার নিয়েছে, এখানে নিয়েছে, ফের এখানে কিন্তু আসলো। সেই হিসাবে আমি এই যে ট্রেন্ড লাইনটাকে কিন্তু দারুণভাবে সাপোর্ট নিচ্ছিল। আর তার সাথে আমার যেটা ফেভারিট জিনিস, যে ক্যান্ডেলের সাথে ভলিউমের অ্যানালাইসিস, সেটাও কিন্তু আমাকে দারুণভাবে দেখাচ্ছিল। তো আমি ফার্স্ট এখানটাতে আমার পজিশন বাড়ানো শুরু করি 2000 লেভেলে। তারপর দেখুন কি হলো, স্টকটা আমার মানে আমি যেই উদ্দেশ্যে নিয়েছিলাম কি এখান থেকে একটা উপরের দিকে যাবে, সেটা কিন্তু হলো না। আর আমি কি করলাম না, ওখানে কিন্তু আমি এরকম করিনি যে আমার সম্পূর্ণ স্টকটা আমি ওখানেই সব কিছু কিনে নিয়েছিলাম। আমি যেহেতু দুটো ট্রেন্ড লাইনকে দেখেছিলাম, এই ট্রেন্ড লাইনটা ছিল একটা লং টার্ম ট্রেন্ড লাইন, আর ওটা ছিল একটা শর্ট টার্ম একটা ট্রেন্ড লাইন বানাচ্ছিল, যেটা খুব খাড়া ঢাল বানাচ্ছিল, যার স্লোপটা কিন্তু খুব খাড়া ছিল। তাই এখানে আমি একটু সচেতন ছিলাম, যেখানে আমার যদি 10টা কেনার প্ল্যান ছিল তো এখান থেকে আমি দুটো করে কেনা স্টার্ট করেছিলাম। তো মানে আমি উদাহরণ দিয়ে একটা বললাম আপনাকে, 10টার মধ্যে দুটো। তো তারপরে দেখলাম কি এখানে ব্রেক করে দিল। তারপর দেখুন আমি এই জায়গাটাতে কিন্তু আমি আসার পর, এটা যখন আসলো, এটা অক্টোবর মাসে কিন্তু আসলো, এখান থেকে আমি আবার আরও অল্প অল্প করে কেনা স্টার্ট করলাম। দেখুন তারপরে সব থেকে যেটা ব্যাপার হলো, যেটা যে ট্রেন্ড লাইনটাকে দেখুন এখানে ব্রেক করে দিয়েছিল মার্কেটটা কিন্তু এই ট্রেন্ড লাইন, যেটাকে আমি সাপোর্ট হিসাবে দেখছিলাম, যে ট্রেন্ড লাইনটাকে মার্কেট কিন্তু দারুণভাবে মানে মানে রেসপেক্ট করছিল, সেই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে দিয়েছিল। বাট তখন আমি গ্রুপে জানাই যে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করতে পারে, বাট এই যে জোনটা 1830 বা 1800, এই লেভেলটা কিন্তু সুইং ট্রেডারদের জন্য কিন্তু দারুণ লেভেল হবে। কারণ কেন না, এখানটাতে ভলিউম অ্যানালাইসিস আমাকে দেখাচ্ছিল, ক্যান্ডেলের সাথে ভলিউম অ্যানালাইসিস আমায় বারবার বলছিল যে এই জায়গাটাতে কোনো না কোনো একটা বড় প্লেয়ার উনি কিন্তু এন্ট্রি নিচ্ছেন, বা উনি কিন্তু চাইছেন না যে প্রাইসটা এই লেভেলের নিচে যাক। তারপরে দেখুন মার্কেটটা কি হলো, ফের এখানে ব্রেক দেওয়ার পর আবার উপরে গেল, এখানটাতে ব্রেক দিয়ে সাস্টেন করতে পারলো না, তারপরে ফের এখানে আবার নিচে নিয়ে চলে আসলো মার্কেটটাকে। তো এইখানে যখন এইরকম একটা ক্যান্ডেল বানালো, যেখানে পুরো গ্রিন ক্যান্ডেলটাকে পুরো গ্রাস করে নিল এরকম একটা রেড ক্যান্ডেল, তখন কিন্তু অনেকেই আমাকে বলেছিল যে ভাই এখান থেকে এবার এক্সিট হয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ কি একটা বড় রেড ক্যান্ডেল বানিয়েছে। বাট আমি আমার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে কিন্তু স্টিল ছিলাম। কারণ কি, আমি দেখেছিলাম যে এই জোনটাতে কিন্তু একটা দারুণভাবে একটা বাইং মানে জোন, এখানে কিন্তু কোনো না কোনো একটা বড় প্লেয়ার রয়েছে। তো যতক্ষণ না এই জোনটাকে ব্রেক করতে পারছে, তাতে করে আমার হয়তো অল্প লস হচ্ছে। এই জোনটাতে যখন প্রাইসটা নিচে নেমে আসছে, তখন কিন্তু আমাকে একটা ভালো রকম লস দেখাচ্ছিল। ভালো বলতে খুব বেশি না, ওই 5% কি 10%-এর মতো একটা লস দেখাচ্ছিল। বাট আমি একটুকু মানে ছিলাম যে যতক্ষণ না এই জোনটাকে ব্রেক করে মার্কেট নিচে নামবে এবং স্টে করবে, ততক্ষণ আমি এখান থেকে কিন্তু এক্সিট নেবো না। কারণ কি, যখন একটা যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধার হাতে কিন্তু দুটো জিনিস থাকে, এক হাতে তরোয়াল থাকে আর একটা হাতে কি থাকে না, ঢাল থাকে। তরোয়ালটা কি করে না, তরোয়াল অন্য জনকে আক্রমণ করতে হেল্প করে, আর ওই যে ঢাল যেটা থাকে, ঢালটা কাজ করে না যখন অন্য কেউ আক্রমণ করে, ওই ঢাল দিয়ে কিন্তু সেটাকে আটকায়। আর এক্ষেত্রে আমারও না ঢাল হিসাবে আমি এটাকে ইউজ করছিলাম। কারণ কি, বড় প্লেয়ার যিনি লক্ষ লক্ষ শেয়ার কিনে এখানে রাখতে পারছেন, ওনার যদি লস হয় তাহলে কিন্তু আমিও বেরিয়ে যাব। কারণ এখানটা যদি ব্রেক করে দেয়, তার মানে কি হবে না, এখানে যে বড় প্লেয়ারটি রয়েছেন উনি কিন্তু হার মেনে যাচ্ছেন। অর্থাৎ ওপর থেকে যে সেলিং প্রেসার আসছে, সেই সেলিং প্রেসারের কাছে এখানের এই বড় প্লেয়ারটি হেরে যাচ্ছেন। এবার যদি এই বড় প্লেয়ারটি হেরে যায়, তাহলে কী হবে, উনি ওনার মাল খালি করতে শুরু করবেন, অর্থাৎ সেল করবেন। তো ওনার স্টপ লস হিট হবে, তার মানে কি মার্কেট কিন্তু আরও নেগেটিভে চলে যাবে। তো যে কারণে আমিও ওয়েট করছিলাম, যদি এই লেভেলটা নিচে এসে মার্কেট ক্লোজ দেয় অ্যান্ড সাস্টেন করে যায়, তাহলে কিন্তু আমি বেরিয়ে যাব। বাট সেরকম কিছু ঘটেনি, যে কারণে আমি এখান থেকে এক্সিট করিনি। বাট দেখুন, এই যে
তারপরে দেখুন এখান থেকে একটা ক্যান্ডেল হলো, এখানে নিচের দিকে নেমে আসলো, বাট এই জোনটা থেকে আবার একটা একটা বাইং প্রেসার আসলো। বাট এখানে যদি ক্যান্ডেলটা আমরা দেখি, দেখুন ওপর থেকে কি রকমভাবে দারুণভাবে একটা রিজেকশন পাচ্ছে, আর এই যে ট্রেন্ড লাইন যেটাকে এতদিন সাপোর্ট হিসাবে নিচ্ছিল সেটাই কিন্তু রেজিস্ট্যান্সের মতো কিন্তু কাজ করা শুরু করেছিল। বাট তারপরে দেখুন এই জায়গাটাতে আসার পর মার্কেট কিন্তু, যে বড় প্লেয়ার এখানে ছিলেন উনি এমনভাবে মার্কেটকে পিটেছেন যে তারপরে কয়েক দিনের ভেতরে দেখুন মার্কেট একটা দারুণ রকম একটা মার্কেটে একটা আপ দিয়েছে। তো একটা জিনিস সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন একটা বড় মুভ একটা স্টকে পেতে হবে, দেখুন ছোটোখাটো মুভ আমরা এমনি পেতে থাকবো, বাট একটা বড় মুভ, এই যে বড় মুভটা আসলো প্রায় একটা 30% 50%-এর যে মুভটা, যে সেই মুভ পেতে গেলে কিন্তু আমাদেরকে একটুখানি ওয়েট তো করতে হবে, কারণ স্টক কোনোদিন নেওয়ার পরেই ধর করে উপর থেকে যাবে না। সেখানে কি করতে হবে, একটা ফরমেশন হবে, কোনো একটা বড় প্লেয়ার, কোনো একটা ইনস্টিটিউশন, কোনো একটা বিগ প্লেয়ার, তারা কিন্তু ফান্ড অল্প অল্প করে ডিপ্লয় করবে, অর্থাৎ অল্প অল্প করে কেনাকাটা করবে। তারা এমন চালাকির সাথে কেনাকাটাটা করবে যাতে অন্য আদার্স রিটেলাররা কিন্তু বুঝতে না পারে, আর সেটাকেই খুঁজে বের করাই হলো আমাদের কাজ। সেটা কিসের শুদ্ধ আমরা করতে পারবো না, সেটা আমরা যখন ক্যান্ডেলের সাথে ভলিউমের অ্যানালাইসিস করবো, ক্যান্ডেলের সাথে ভলিউমের অ্যানালাইসিসের মধ্য দিয়ে আমরা কিন্তু এটা খুব সহজেই, খুব দারুণভাবে কিন্তু এটাকে আমরা খুঁজে বের করতে পারবো এই জোনগুলোকে, যেটা কিন্তু আমাদের যদি একটা ট্রেড আমরা নর্মালি যদি নিই, আমাদের কাছে চান্স থাকে 50-50, ট্রেডটা ঠিক হওয়া বা ভুল হওয়ার মধ্যে চান্স থাকে 50-50। আর এই যদি আমরা ভলিউমের সাথে ক্যান্ডেলটাকে অ্যানালাইসিস করতে পারি তাহলে আমাদের চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, যে প্রায় 80-20 হয়ে যায়। তো এইভাবে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। আর আমার যে সমস্ত বন্ধুদের সুইং ট্রেডিং করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, দেখুন সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর সুইং ট্রেডিংয়ের সাইকোলজি আপনাকে মেনটেন করতে হবে, যে আমরা একদম লোয়েস্ট পয়েন্ট থেকে নিতে পারবো না, আর একদম হায়েস্ট পয়েন্টে গিয়ে সেল কখনো করতে পারবো না। এটা যদি করতে যায় তাহলে কি হবে, দেখুন একদম আমি টপে গিয়ে সেল করার আশায় থাকবো, তারপর দেখুন প্রাইসটা নিচে চলে আসবে। এবার এই যে প্রাইসটা নিচে চলে আসবে তখন আমি কি ভাববো, যদি এবার প্রাইসটা যদি এই লেভেলটাতে আরেকবার যায় তাহলে কিন্তু আমি এখানে সেল করে দেবো, কিন্তু হয়তো দেখবেন প্রাইসটা আর এখানে গেলই না, এখান থেকে আস্তে আস্তে রিটেস্ট করতে চলে আসলো। তাই কি হবে না, এই যে প্রাইস কোন জায়গাতে টপ বানাবে সেটা আমরা জানি না। তো যেহেতু জানি না, সেখানে কি করতে হবে, আমাদেরকে কিন্তু একটা ফরমেশন ওয়াইজ চলতে হবে। যখন আমরা চার্টের মধ্যে উইকনেস দেখব তো সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর এই মুহূর্তে মার্কেট কিন্তু একটু মানে একটা কনসলিডেট বানাচ্ছে, একটা হজপজ বানাচ্ছে, একটা খিচুড়ি বানাচ্ছে। মার্কেট 2 পয়েন্ট উঠছে, 4 পয়েন্ট পড়ে যাচ্ছে, আবার 8 পয়েন্ট উঠছে, মানে এরকমভাবে একটা উপর থেকে একটা বড় সেলিং প্রেসার আসার পরে মার্কেট নিচে পড়ে যাচ্ছে, তারপরে আবার আস্তে আস্তে সেটাকে রিকভারি করছে। তো মানে একটা কোনো ডাইরেকশন মার্কেটে পাওয়া যাচ্ছে না। তো এইরকম মার্কেটে কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, আর সুইং ট্রেডিংয়ে ধৈর্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ফ্রেন্ডস। তো চলুন সকলে ভালো থাকুন, ধৈর্যের সাথে কাজ করুন, তাড়াহুড়ো একদম নয়। অপশন ট্রেডিং যারা করছেন তাদেরকে করতে দিন, বাট আপনার যদি মনে হচ্ছে আপনি সুইং ট্রেডিং করবেন তো সুইং ট্রেডিংয়ে ধৈর্য ধরে কাজ করুন, ঠিক আছে? তো আর আপনি অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যান, ঠিক আছে? তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আরও মজাদার ভিডিও নিয়ে আসবো, আরও দারুণ দারুণ ভিডিও থাকবে যেগুলো থেকে আপনার ট্রেডিং জার্নিটা অনেকটা ইমপ্রুভ হতে হেল্প হবে, ঠিক আছে? তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।